আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। গ্রাউন্ড 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। জাতীয় পরিচয়পত্র এনআইডি নিবন্ধন সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কমিশনারদের সিদ্ধান্তের পর ভোটার হিসেবে তাকে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। এ সময় তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও এনআইডি নিবন্ধন করেন। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত থাকায় দেশের সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন বিএনপির শীর্ষ ব্যক্তি তারেক রহমান। নির্বাচন কমিশন বিশেষ ক্ষমতা বলে তাকে ভোটার হতে নিবন্ধনের সুযোগ দেন। সকাল থেকেই তাই কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল পুরো আগারগাঁও এলাকা জুড়ে। প্রথমে তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানের সঙ্গে মেয়ে জাইমা রহমান ভোটার নিবন্ধনের জন্য আবেদন করেন। দুপুর 1টায় তারেক রহমান কমিশনে এসে চোখের আইরিশ, ফিঙ্গারপ্রিন্ট ও তথ্য শনাক্ত করে স্বাক্ষর দেন। নিবন্ধন কমপ্লিট করা গেলেও এখানে আমাদের প্রসেসের জন্য সময় লাগে, কারণ এটা আপলোড করে আপনার ওনাদের ফিঙ্গারপ্রিন্ট এবং সিগনেচার ম্যাচিং, ফেস আইরিশ এগুলোকে ম্যাচিং করতে হয়। ম্যাচিং করার পরে কনফার্ম হলে তখন আর কি ওনাদেরকে একটা ভোটার আপনার আমরা এনআইডি নাম্বার যেটা বলি সে নাম্বারটা দেওয়া হয়। তো এটা করতে কিছু সময় লাগবে। তারেক রহমানকে ভোটার হতে পুরো কমিশনের সম্মতি লাগবে বলে জানিয়েছেন সচিব। বলেন, সম্মতি পেলে 24 ঘন্টার মধ্যে অতিরিক্ত ভোটার তালিকায় তিনি অন্তর্ভুক্ত হবেন। কমিশনের সিদ্ধান্ত, কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায়। একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আর একটা হচ্ছে নথির মাধ্যমে। এখন কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। কমিশন যদি বলেন যে সভা করবেন তাহলে সভা করবেন, আর যদি মনে যান নথিতে প্রক্রিয়াজাত করে দিবেন, এটা তো কমিশনের এখতিয়ার। ঢাকা 17 আসনে 19 নং ওয়ার্ডে ভোটার হিসেবে তিনি ও তার কন্যা তালিকাভুক্ত হচ্ছেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাসনে থেকে হারিয়েছিলেন স্নেহের ছোট ভাইকে, তাই তো স্বদেশে ফিরে আরফাত রহমান কোকোর কবর ছুঁয়ে শোকস্তব্ধ বড় ভাই তারেক রহমান স্রষ্টার কাছে চাইলেন তার মাগফিরাত। এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জিয়ারত করেন শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর কবরও। তৃতীয় দিনেও ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি, জানাচ্ছেন হাসান মাহমুদ। নির্বাসনের কঠিন নিয়তি যখন তারেক রহমানকে মা ভাইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন করেছিল, সেই বিরুদ্ধ সময়ে প্রিয় সহোদরের শেষ নিঃশ্বাসের সঙ্গী হতে না পারার কষ্ট দূর পরবাসে নিভৃতে বিদ্ধ করেছিল বড় ভাইকে। দীর্ঘ 11 বছর পর আদরের ভাইয়ের সমাধির সামনে দাঁড়িয়ে তাই শোকস্তব্ধ বড় ভাই। হৃদয়ের অলি গলি জুড়ে ফেলে আসা অজস্র স্মৃতির ক্যানভাস, চোখ জুড়ে শোক আর দোয়ায় ভরা বুক। সহোদরের শান্তি কামনায় রবের দরবারে তোলেন প্রার্থনার হাত। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে শায়িত এক বিপ্লবীর সমাধিতে শ্রদ্ধার বরণ ডালা নিবেদন করলেন 17 বছরের নির্বাসিত জীবনে বাধ্য হওয়া এক নির্যাতিত নেতা। যে জুলাই অভ্যুত্থানে সব পক্ষের ঐক্যবদ্ধ স্ফুরণ ঘটেছিল, ফ্যাসিবাদী শাসনের অবসানে বেজেছিল মুক্তির মহামন্ত্র, সেই জুলাইয়ের বিপ্লবী যোদ্ধা ওসমান হাদির নিস্তব্ধ কবরে তখন আরেক গণতান্ত্রিকামী নেতার প্রার্থনা। আজন্ম বিদ্রোহের প্রতীক যে শেকল ভাঙার কবি কাজী নজরুল ইসলামের পাশে শায়িত হলেন ওসমান হাদি, সেই জাতীয় কবির মাজারও জিয়ারত করলেন তারেক রহমান। জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জনাব তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে, এবং আজকে বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি, সেই রাজনীতি দর্শনকে সামনে চলে এসেছে, এবং আমরা বিশ্বাস করি যে এই দর্শনই, এই রাজনীতি বাংলাদেশের জনগণের মুক্তির জন্য সবচেয়ে উপযুক্ত দর্শন। গুম, খুন, হামলা, মামলা আর ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে গেল 17 বছর লন্ডন থেকে দলকে সুসংগত করেছিলেন তারেক রহমান। সেই ফ্যাসিবাদের চূড়ান্ত পরিণতি হয়েছিল 5 আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, যার উচ্চকিত কণ্ঠস্বর ছিলেন ওসমান বিন হাদি। সেই হাদির কবর জিয়ারত করে তারেক রহমান জানালেন যে আগামী দিনে সবাইকে নিয়েই নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি।
বনানী কবরস্থানে শায়িত শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর কবরও জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে গুলশানের বাসা থেকে রওনা হয়ে পথে পথে বিপুল সংখ্যক নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন তারেক রহমান। মানুষের স্রোত ঠেলে তার এই যাত্রায় ছিল কড়া নিরাপত্তা বলয়। দীর্ঘ নির্বাসন শেষে প্রিয় মাতৃভূমিতে এসে মানুষের ভালোবাসায় সিক্ত হবার লাইন দীর্ঘ হয় নগরের পথে পথে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ওমা বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এবারকার হাসপাতালে গেলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে গুলশানের বাসা থেকে তিনি হাসপাতালে যান। সেখানে তিনি চিকিৎসাধীন তার মায়ের সঙ্গে দেখা করেন। তারপর চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজধানীর ধানমন্ডিতে তার শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের বাড়িতে যান। দুপুরে তাদের বাড়িতে যাওয়ার কথা থাকলেও ব্যস্ততার কারণে তিনি সন্ধ্যা 5:30টার দিকে সেখানে যান এবং প্রায় 3 ঘন্টা সেখানে অবস্থান করেন। তার আগমনকে কেন্দ্র করে ধানমন্ডি 5 নম্বর সড়কে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ভিড় করেন। এ উপলক্ষে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানো হয়। রাত 8:30টার দিকে ধানমন্ডি থেকে বের হয়ে গুলশানের বাসভবনে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জুলাই অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদী হত্যার বিচারের দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। সাময়িক বিরতির পর আবারও সড়কে ছাত্র জনতা। তাদের স্পষ্ট ঘোষণা, হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী এবং এতে সরাসরি অংশ নেওয়াদের গ্রেফতার এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। নাহিদ প্রিন্সের রিপোর্ট। শীতের দুপুরে রোদের তেজ যতটা না প্রখর, তার চেয়েও বেশি উত্তাপ ছড়াচ্ছে শাহবাগের এই জমায়েত। যতক্ষণ পর্যন্ত হাদির বিচার এই জমিনে না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। খুনিদের সাথে যারা জড়িত ছিল, যারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছে, তাদের কারোকে এই পর্যন্ত আমাদের সামনে তুলে ধরাতে এই সরকার ব্যর্থ হয়েছে। পিচ ঢালা কালো রাস্তায় যে রক্ত লেগে আছে শহীদ শরীফ ওসমান হাদীর, সেই রক্তের প্রতিটি ফোঁটা আজ যেন এক একটা স্লোগান হয়ে ফিরে এসেছে। শাহবাগ আজ কেবল একটি মোড় নয়, শাহবাগ এক বিষাদ মাখা দ্রোহের নাম। এমন একটা বীরের মতো মানুষ মরে গেছে, উনার বিচার পাচ্ছি না এখনো। তাহলে আমাদের কি, আমরা যখন মরবো আমাদের নিরাপত্তা কে দিবে? অতি দ্রুত সরকার খুনিদের গ্রেফতার করুক এবং আমাদের দাবি সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। দুপুর 12:30, শাহবাগ ফিরে পায় তার প্রতিবাদী রূপ। বাঁধ ভাঙা জোয়ারের মতো রাজপথ দখল নেয় হাদীর সহযোদ্ধারা। আমরা হাদী ভাইয়ের হত্যার বিচার চাই, এই বিচার হইতেই হবে, না হলে কোনো নতুন হাদী আসবে না। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে যত দ্রুত সম্ভব হাদী হত্যার বিচার করা হোক। হত্যাকারী যদি বিচার না হয় তবে গণতন্ত্রের মৃত্যু। এদেশে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য অপসংস্কৃতিকে বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন। যদি আজকে হাদিবার বিচার না হয় তাহলে বাংলার জমিনে কখনো এই যে অপসংস্কৃতিক জিনিসগুলো রয়েছে কখনো ইনসাফ আর প্রতিষ্ঠা হবে না। যদি হাদিবার বিচার না হয়, যারা আজকে উপদেষ্টা হিসেবে রয়েছে তাদেরকে পদত্যাগ করতে হবে। আন্দোলনকারীরা প্রতিবাদী কণ্ঠে বলছেন, আর কতটি লাশ পড়লে সরকারের তদন্ত শেষ হবে, আর কতজন শহীদ হলে ঘুম ভাঙবে রাষ্ট্রের। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে শাহবাগ এলাকায় আছেন আমাদের সহকর্মী জুবায়ের প্রধান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। জুবায়ের, রাতে শাহবাগের পরিস্থিতি কেমন দেখছেন? এই জনতাকে নিজের মনে করতে চান না, তারা মনে করছেন এরা তো আমার দলের কর্মী না, এরা তো আমার দলের সমর্থক না, যার কারণে এই জনতাকে কেউ স্বীকৃতি দিতে আসেন নাই। অথচ এরাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিকামী জনতা। আপনারা বাংলাদেশে যারা রাজনীতি করতে চান, এখনকার যে পরিস্থিতি, এখনো মধ্যরাত, তারপরেও কিন্তু এই যে এখানে কিন্তু যারা এই হাদীর হত্যার বিচারের দাবিতে যারা আসলে অবস্থান করছেন, তারা গতকাল জুমার নামাজের পর থেকে এখন পর্যন্ত অবস্থান কিন্তু করছেন। তারা যেটি বলছেন যে সরকারের পক্ষ থেকে, উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে যে কোনো একজন উপদেষ্টা এসে যতক্ষণ না পর্যন্ত
এইখানে হাদির যেই বিচারের যে অগ্রগতি কতদূর আগালো এই বিষয়ে স্পষ্ট কোনো বার্তা না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই শাহবাগে তাদের অবস্থান থাকবে। এখানে আমরা দেখেছি যে আজকে বিপুল সংখ্যক নারী যারা রয়েছে তাদের উপস্থিতি ছিল, কিন্তু এখান থেকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তারা ঘোষণা দিয়েছেন যে সকল নারীদেরকে যেন চলে যায়, রাতে নিরাপত্তার স্বার্থে তারা যেন অবস্থান এখানে না নেয়। তারপরেও আমরা দেখছি যে মানুষের যে বিপুল সংখ্যক উপস্থিতি সেটি কিন্তু রয়েছে। আরেকটা ব্যতিক্রমী বিষয় আমরা যেটা খেয়াল করেছি এখানে যে মানুষজন পরিবার নিয়ে তাদের বাচ্চা তার স্ত্রী সহ পরিবার নিয়েও আমরা অনেকজনকে দেখেছি যে এই চত্বরে এসে শাহবাগে এসে তারা কিন্তু তাদের যে সংহতি জানানোর যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখেছি এবং তারা এখানে এসে সংহতি জানাচ্ছেন। একই সাথে যে দাবিটি তাদের ছিল যে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে কোনো একজন উপদেষ্টা এসে তাদের যে বিচারের যে অগ্রগতি, শহীদ হাদির বিচারের অগ্রগতি কতদূর আগালো সেই বিষয়ে জানার যে দাবি তাদের ছিল সেটি তারা বলছেন যে এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই কিন্তু একজন উপদেষ্টা আসবেন। কে আসবেন সেটি তারা এখনো নাম ঘোষণা করেননি। সেই উপদেষ্টা এসে এখানে কিন্তু বক্তব্য রাখবেন এবং হাদির বিচারের যে সর্বশেষ অবস্থা সেটি কিন্তু এই শাহবাগে এসে উপদেষ্টা এসে কিন্তু ঘোষণা করবেন, জানাবেন। এবং তাদের যে উপস্থিতি তারা বলছেন যে বিচারের দাবি, বিচারের যে কথা তারা বলছেন না মানা পর্যন্ত তাদের এই উপস্থিতি, তাদের এই আন্দোলন সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। তো তৌফিক, শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সব শেষ। জানছিলাম শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থানের খবর। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হওয়ারও ঘোষণা দেন তিনি। জামায়াত ইসলামীর সঙ্গে আসন সমঝোতার আলোচনা নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে মতভেদের মধ্যেই তিনি এই ঘোষণা দেন। নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে জানান, ঢাকা ৯ আসনে লড়বেন তিনি। ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তাসনিম জারা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটারদের সমর্থনযুক্ত স্বাক্ষর নেওয়ার যে নিয়ম রয়েছে তার জন্য কাল থেকেই মাঠে নামার ঘোষণা দিয়েছেন তিনি। নির্বাচনী ব্যয়ের জন্য সংগৃহীত অর্থ কেউ ফেরত চাইলে তা ফেরত দেওয়া হবে বলেও জানান তিনি। জাতীয় নাগরিক পার্টি গঠনের শুরু থেকেই যুক্ত ছিলেন এই চিকিৎসক রাজনীতিক। জামায়াত ইসলামী সহ ৮ দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য। আজ এ বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন তারা। চিঠিতে নেতারা তাদের আপত্তির ভিত্তি হিসেবে এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার কথা তুলে ধরেন। চিঠিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের পর বিগত ১ বছর ধরে জামায়াত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড, অন্যান্য দলের ভেতরে গুপ্তচর বৃত্তি এবং স্যাবোটাজ, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাকসাস এবং পরবর্তীতে ছাত্র শক্তি বিষয়ে মিথ্যাচার এবং অপপ্রচার সহ ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা দেশের ভবিষ্যতের জন্য অশনি সংকেত হয়ে উঠেছে। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব মুশফিকুল সালেহীন সহ মোট ৩০ জন কেন্দ্রীয় নেতা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের পর আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৪ সংসদীয় আসনে তার নামে দলীয় মনোনয়ন ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলে জেলার কালীগঞ্জ এবং সদর উপজেলার অংশবিশেষ নিয়ে গঠিত ঝিনাইদহ ৪ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে যাচ্ছেন রাশেদ খান। সাজরিনা খন্দকারের রিপোর্ট। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কারের পরদিন শনিবার সংগঠনের সভাপতি বরাবর চিঠি দিয়ে দল থেকে পদত্যাগ করেছেন রাশেদ খান। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। দলে যোগদান অনুষ্ঠানে ঝিনাইদহ ৪ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে রাশেদ খানকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নের ঘোষণা দেন মির্জা ফখরুল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে যে ঝিনাইদহ ৪ আসন, যেটা ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ থানা নিয়ে, এই আসনে মোহাম্মদ রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য
মনোনয়ন দেওয়া হচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাশেদ খানের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে দলে যোগ দেওয়ায় স্বাগত জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। দেশের ছাত্র সমাজের দাবি মানতে তৎকালীন স্বৈরাচারী সরকার বাধ্য হয়েছিল। সেই ভূমিকায় রাশেদ খানের নাম আমাদের ইতিহাসে জল জল করে জ্বলবে, উজ্জ্বল থাকবে। আগামীর বাংলাদেশ হবে মেধাভিত্তিক, জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। সেই লক্ষ্যেই আমরা রাশেদ খানকে আমরা স্বাগতম জানাচ্ছি। দলে যোগ দিয়ে রাশেদ খান বলেন, নতুন দেশ গঠনে সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচনে তারেক রহমানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারেক রহমানের নেতৃত্বে দেশ ও মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। আমি মনে করি নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ এবং জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন। আমি বিশ্বাস করি সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করেছি এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ দেশ এবং জনগণের জন্য সংগ্রাম করে যাব, কাজ করে যাব। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের বা কারো পক্ষে নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে ভোলায় ভোটের গাড়ি কারাভানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানান, আগামী বছরের 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আগামী ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন হচ্ছে। সবাই এটাতে, সব রাজনৈতিক দলই এটাতে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে এবং আমরা আশা করি যে খুব উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার আমাদের লক্ষ্যটা হচ্ছে যে ভোট দিতে চাইবে অথচ দিতে পারবে না, প্রতিনিধি নির্বাচন করতে চাইবে অথচ সেই প্রতিনিধির দেখা পাবে না, এরকম পরিবেশ যেন সৃষ্টি না হয়, এটাই ছিল লক্ষ্য। নির্বাচন সুষ্ঠুভাবে হবে, যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। মাদারীপুরের মঠের বাজার এলাকায় জুলাই আন্দোলনে নিহত শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এর আগে উপদেষ্টা শহীদ মামুনের কবর জিয়ারত করেন, জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপদেষ্টা বলেন, সরকার চেষ্টা করছে বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। দেশের মানুষ আগামী নির্বাচনে যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য সহযোগিতা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সরকার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষকে বাংলাদেশের নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু আপনারা জানেন যে ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালাবে। জনগণ, সরকার পাশে থাকবে, এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং যারা এই নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে। নার্সিস ইনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। রাজনৈতিক মহলে প্রচলিত কুমিল্লার রাজনীতি যার কবজায়, ক্ষমতার মসনদ তার নাগালে। তবে 5 আগস্ট পরবর্তী এবারের লড়াইটা শুধু ভোটের নয়, বরং অস্তিত্ব আর পরিবর্তনের। একদিকে বিএনপি জামায়াতের দীর্ঘদিনের পরীক্ষিত নেতারা, অন্যদিকে হাসনাত আবদুল্লাহর মতো নতুন প্রজন্মের চ্যালেঞ্জ। কাকে বেছে নেবে কুমিল্লা? অজিত অ্যাচের ক্যামেরায় নাহিদ প্রিন্সের রিপোর্ট, সঙ্গে ছিলেন কুমিল্লার মাহফুজ নান্টু। যাদের দাপটে একসময় কুমিল্লার রাজপথ থাকত ভীত সন্ত্রস্ত, 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর তারা এখন জনরোষের মুখে এলাকা ছাড়া। সদর আসনে বাহাউদ্দিন বাহার থেকে লাকসামের তাজুল ইসলাম, যাদের একক আধিপত্যে অন্য সব রাজনৈতিক কণ্ঠ স্তব্ধ হয়ে গিয়েছিল, তাদের প্রস্থানে কুমিল্লায় কয়েক দশকের একচ্ছত্র বলয়ের অবসান ঘটেছে। কিন্তু এই মাঠের খালি ময়দানের নেতৃত্ব এখন যাবে কার হাতে? দীর্ঘ 17 বছর নির্যাতিত বিএনপি জামায়াত কর্মীরা মাঠে ফিরলেও ভোটারদের মনে কাজ করছে ভিন্ন এক হিসেব। পুরনো আধিপত্যের বদলে মানুষ এখন খুঁজছে নতুন কোনো রাজনৈতিক নিশ্চয়তা। বর্তমান যে সরকার নির্বাচিত হয়ে ক্ষমতা বসবে, এই সরকার যদি এই জনগণের প্রতি যদি একটু সহানুভূতি দেখা, মারামারি হানাহানি আমরা এটি চাই না। জামাত আসুক, বিএনপি আসুক, যে দলে আসুক, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এক নজরে কুমিল্লার নির্বাচনী মানচিত্র। এখানে মোট ভোটার সংখ্যা 48,60,385 জন। এর মধ্যে পুরুষ ভোটার 25,49,205 জন, নারী ভোটার 23,11,101 জন।
তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা 29 জন। তবে সবার নজর থাকবে এবার কুমিল্লার বিশেষ কয়েকটি আসনের দিকে। সবচেয়ে বেশি নজর এখন কুমিল্লা 4 দেবিদ্বার আসনে। এখানে লড়াইটা প্রবীণ অভিজ্ঞতা বনাম তরুণ নেতৃত্বের। বিএনপির সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সির সাথে টক্কর দিচ্ছেন ছাত্র আন্দোলনের অন্যতম সেনানী ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এখানে বড় ফ্যাক্টর জামায়াতের সাইফুল ইসলাম শহীদও। আমরা দেবিদ্বার বিগত সরকার আমলে বহু চাঁদাবাজি হয়েছে, এখন এই চাঁদাবাজি থেকে আমরা মুক্ত চাই। হাসনাত ছেলেটা তো ভালো, মঞ্জুর হাসান মুন্সিও ভালো। আমাদের একটাই চাহিদা, রোড ঘাট এবং কি রাস্তার ড্রেন এগুলো যেন সুন্দরভাবে কাজ করে দেয়। চাঁদাবাজি দখলদারবাজি যেগুলো চলতেছে এগুলো যেন বন্ধ হয়। লড়াই জমেছে কুমিল্লা 11-14 গ্রাম আসনেও। সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের পতনের পর এখানে মুখোমুখি দুই হেভিওয়েট প্রার্থী, বিএনপির কামরুল হুদা এবং জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সাংগঠনিক শক্তির বিচারে এখানে আভাস পাওয়া যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং কামরুল হুদা ভাই সবাই প্রতিশ্রুতি দিচ্ছে আগের থেকে ভালো চলাবে। ভালো প্রতিনিধি চাই, আমরা শান্তি শৃঙ্খলা ভাবে যেন আমরা থাকতে পারি, আমরা গরিবেরা এখন ভালো থাকতে পারি। একদিকে কাজী কায়কোবাদ বা মঞ্জুরুল আহসান মুন্সিদের মতো অভিজ্ঞ ঐতিহ্য, অন্যদিকে হাসনাত আব্দুল্লাদের পরিবর্তনের গর্জন। কুমিল্লা কি পুরনোতেই আস্থা রাখবে নাকি বেছে নেবে নতুন ভোর? নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, কুমিল্লা। সারা দেশে শীত আরও জেগে বসেছে। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বইছে ঠান্ডা বাতাস, ফলে কমেছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা। দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে সড়ক যোগাযোগের পাশাপাশি অভ্যন্তরীণ নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 8.8 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া রাজশাহীতে 10.8 এবং নওগাঁয় 11.6 ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়া এবং তীব্র ঠান্ডায় বিপাকে পড়েছে ছিন্নমূল শ্রমিকরা। ঠান্ডাজনিত কারণে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যাও। বিশেষ করে শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছেন সর্দি, কাশি এবং ডায়রিয়ায়। কুড়িগ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন। কিভাবে আমরা মাঠে কাজ কাম করি, বাজারে কেমনে যাই, বাড়াইতে পারতেছি না শীতের তীব্রতায়। লোকজন চলাচল করতে পারতেছে না কুয়াশার কারণে। প্রচুর ঠান্ডা গাড়িও চালা যাচ্ছে না, কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। গত বছর থেকে 2 গুণের বেশি শীত। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার, তাই শেষ সময় মনোনয়ন তুলেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। কুমিল্লা 3 আসনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। বিকেলে তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। খুলনা 6টি আসনে মোট 39টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। খুলনার 6টি আসনের প্রার্থী বহাল রেখেছে বিএনপি। খুলনা 1 আসনে আমির এজাজ খান, খুলনা 2 আসনে নজরুল ইসলাম মঞ্জু, 3 আসনে রাকিবুল ইসলাম বকুল, 4 আসনে আজিজুল বাড়ি হেলাল, খুলনা 5 আসনে আলী আসগর লবি এবং খুলনা 6 আসনে মনিরুল হাসান বাপ্পিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া জামায়াতের 6 জন, ইসলামী আন্দোলনের 3 জন, খেলাফত মজলিসের 3 জন, জাতীয় পার্টির 4 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সীতাকুণ্ডে দলের মনোনয়ন পেয়ে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেছেন আসলাম চৌধুরী। চট্টগ্রাম 4 আসন থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা 1 আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জহুরুল ইসলাম, 2 আসন থেকে হাসানুজ্জামান সজীব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া এবি পার্টির আলমগীর হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জামালপুরে 46 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নড়াইলে 2 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে 13টি দান সিন্দুক থেকে 11,78,48,538 টাকা পাওয়া গেছে। সকালে জেলা প্রশাসক এবং পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরহাদ হোসেনের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। রাত 8টার দিকে গণনা শেষ হয়। এছাড়াও বরাবরের মতো স্বর্ণ, রূপা এবং বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে সিন্দুকে। টাকাগুলো ব্যাংকে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর আগে গত 30 আগস্ট 12,39,220 টাকা পাওয়া গিয়েছিল সিন্দুক থেকে। টানা কয়েকদিনের ছুটিতে কক্সবাজার, বান্দরবান এবং রাঙামাটির পর্যটন স্পটে ঢল নেমেছে ভ্রমণ পিপাসুদের। বছরের শেষ সময়ে পর্যটন নগরীতে এসে পাহাড় আর সমুদ্রের নীল জলের ছোঁয়ায় আনন্দে মেতেছেন পর্যটকরা। তাদের আগমনে খুশি ব্যবসায়ীরাও। অলিল রিপোর্ট।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, একদিকে পাহাড় অন্যদিকে সাগর। তাই তো ছুটি পেলেই পর্যটকরা ছুটে আসেন এই বিশাল সাগরের নীল জলরাশির ছোঁয়া পেতে। বছরের শেষ সময়ে টানা ছুটিতে পরিবার পরিজন নিয়ে সবাই ছুটে এসেছেন কক্সবাজার সৈকতে। ঘুরে বেড়াচ্ছেন ইনানি, হিমছড়ি, দরিয়ানগর, প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন সহ বিভিন্ন পর্যটন স্পটে। অনেক ভালো লাগছে, 3 দিনের ছুটিতে এসেছি, তো এটাই আনন্দ উপভোগ করব সবার সাথে। বাচ্চাদের এক্সাম শেষ, আর এরকম একটা ভ্যাকেশনে অবশ্যই ভালো লাগবে যে সমুদ্রে আসে ঘোরাঘুরি করি। বিপুল সংখ্যক পর্যটকের আগমনে খুশি পর্যটন শিল্পের সাথে জড়িতরা। হোটেলগুলো আগে থেকেই বুকিং হয়ে গেছে। এদিকে সৈকতে নেমে পর্যটকরা যাতে কোনো রকম দুর্ঘটনার কবলে না পড়েন সেজন্য কাজ করছে লাইফগার্ড কর্মীরা। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে টুরিস্ট পুলিশও। তো আমরা চেষ্টা করতেছি যে এই বড় সমাগমে নিরাপত্তার দিক থেকে সম্পূর্ণভাবে যেন আমরা নিশ্চিত করতে পারি। এ আলোকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা আমাদের রয়েছে। আমরা প্রায় 4 স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা এবার বেষ্টনী করব। বিস্তীর্ণ পাহাড়, আকাশ ও মেঘের মিতালি, হাতের নাগালে অনায়াসে মেঘের ছোঁয়া পেতে ঝুলন্ত সেতু, নীলাচল সহ নজর কাড়া মনোমুগ্ধকর পর্যটন স্পটগুলো প্রকৃতি প্রেমীদের সহজেই কাছে টানছে। দীর্ঘদিন পর চেনা রূপে ফিরেছে পর্যটন নগরী বান্দরবানের সবগুলো পর্যটন কেন্দ্র। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে অবকাশ যাপনে পর্যটকরা ভিড় করছেন বান্দরবানের দর্শনীয় স্থানগুলোতে। ফ্যামিলি নিয়ে আসছি, ঘুরতে আসছি, খুবই ভালো লাগছে। দেশের বিনোদনের অন্যতম জনপ্রিয় স্পট রাঙামাটির সাজেক এখন পর্যটকদের দখলে। সাজেকের হোটেল মোটেলের প্রায় শতভাগ কক্ষ ভাড়া হয়ে গেছে। ছুটির দিনে প্রতিদিন গড়ে প্রায় 3000 পর্যটক ভ্রমণ করছে মেঘ পাহাড়ের সাজেক ভ্যালিতে। পর্যটকের এমন উপস্থিতিতে খুশি ব্যবসায়ীরাও। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।